গতকাল আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম হোটেল মুনলাইট। হোটেল মুনলাইট এইজো। আর হোটেল মুনলাইটের রুম আমি দেখিয়ে দিয়েছিলাম, সুন্দর ব্যালকনি আর সুন্দর রুম। তো বাইরে দিয়ে হোটেল মুনলাইট কিছুটা এই রকম আমি দেখিয়ে দিলাম। আমি এখন চলে এসেছি আম্বার ফোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন সেই দূরে আম্বার ফোর্ট আছে। ভাই, আম্বার ফোর্টটা এত বড়, আমি বাইরে দিয়ে দেখাচ্ছি। দেখুন, শুরু হচ্ছে এই দিকে, তারপরে শেষ হচ্ছে ঠিক ওই দিকে। আম্বার ফোর্ট এত বড়। আম্বার ফোর্টের পাশেই আছে জয়গড় ফোর্ট। আর এখানে দেখুন একটা জিনিস, এখানে দেখছেন, আমি জুম করে দেখাচ্ছি। একটা ফোর্ট থেকে আরেকটা ফোর্ট বা পাহাড়ের ওপর দিয়ে যাওয়ার এই রাস্তাগুলো দেখতে পাচ্ছেন। আপাতত ওটা ফোর্টের হয়তো মেল বিল্ডিং আর এন্ট্রান্স গেট। এন্ট্রান্সের জন্য আমি জানি যে এন্ট্রি 100 টাকা করে লাগে যদি আপনারা নিজেরা যান, আর হাতিতে করে ঘুরলে 1100 টাকা লাগে। এখন আমি আম্বার ফোর্টে ঢোকার আগে আগে খাওয়া দাওয়া করে নেব, আর তারপরে আমি আম্বার ফোর্টে ঢুকবো। দেখা যাক, একটা রেস্টুরেন্টে আসলাম। এই রেস্টুরেন্টের নাম ওল্ড জগদম্বা। তো ওল্ড জগদম্বা রেস্টুরেন্ট এখানেই দেখি, তাই আমি এই রেস্টুরেন্টে এসে অর্ডার দিয়ে দিয়েছি। এটা হচ্ছে জগদম্বা স্পেশাল থালি। আমি এই মেনুগুলো এই হচ্ছে মেনুগুলো। তাই বাঁদিকে হিন্দি আর ডান দিকে ইংলিশ রয়েছে। আর একদম নিচে দেখুন ভেজিটেবল থালি 160 রুপিস আর জগদম্বা স্পেশাল থালি। আমি একটা জগদম্বা স্পেশাল থালি অর্ডার দিলাম, আর তার সাথে লস্যি অর্ডার দিলাম। লস্যিটা পরে আসবে। খেয়ে দেখা যাক যে রাজস্থানি খাবার কেমন। তাছাড়া এখানে সব রকমভাবে পেমেন্ট করতে পারেন, অপশান কিউআরও করতে পারেন, ক্যাশও দিতে পারেন, বা আপনি কার্ডও পেমেন্ট করতে পারেন। আমার জগদম্বা স্পেশাল থালি এসে গেছে। আমি দেখাচ্ছি এই থালিতে কি কি আছে। যদি আপনারা দেখবেন তাহলে এখানে যেমন বলেছে 4খানা চাপাটি আছে, ঠিক আছে, বাটার দেওয়া আছে, এরপরে দেখতে পাচ্ছেন বাটার, পাঁপড়, স্যালাড, মানে স্যালাড মানে পেঁয়াজ দিয়েছে, ওইটা হচ্ছে আচার, আর ওইটা রাইস, এটা ডাল ফ্রাই, আর এটা হচ্ছে মাটার পনির, ঠিক আছে। এটা জগদম্বা স্পেশাল থালি। লস্যিটা পরে আসছে। তাই বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আম্বার ফোর্টের মধ্যে ঢুকে গিয়েছি। এটা হচ্ছে আম্বার ফোর্ট, এখানে রাজারা থাকে। আমার সামনেই আম্বার ফোর্ট রয়েছে, আর এর ঠিক পিছনে সেখানে দেখতে পাচ্ছেন, সেখানে হচ্ছে জয়গড় কেল্লা। তাই জয়গড় কেল্লাটা সেখানে আছে। জয়গড় কেল্লায় যদি যেতে চান, ওর পিছনে আরো একখানা কেল্লা আছে, দুখানা কেল্লা আছে। এই জয়গড় কেল্লা আর ওর পিছনে কেল্লা যেতে গেলে এখান থেকে আবার একটা অটো নিতে হবে, কারণ একটু দূরে। আর এর কাছাকাছি খুব একটা বিখ্যাত জায়গা আছে যেটাকে বলা হয় এলিফ্যান্ট ভিলেজ। তো এলিফ্যান্ট ভিলেজ আপনারা দেখবেন, হয়তো বাহুবলী মুভি দেখে থাকবেন। বাহুবলী মুভিতে আছে না, যেমন ভাবে হাতির পিঠে কিভাবে উঠলো, তাই সুরে করে নিয়ে পিঠে বসিয়ে দিল, তেমন ভাবে এখানেও হাতি রাইড হয়। 1100 টাকা করে হাতি রাইড করা হয়। আর এলিফ্যান্ট ভিলেজে গেলে দেখবেন যে হাতিদের কিভাবে ট্রেন করা হচ্ছে। এই যে বাহুবলী ফিল্মের শুটিং এর জন্য যেমনি হাতিকে ট্রেন করা হয়েছে, তো এলিফ্যান্ট ভিলেজে গিয়ে দেখবেন যে হাতিকে কিভাবে ট্রেন করা হচ্ছে। এর ঠিক কাছাকাছি 4 কিলোমিটারের মধ্যে পড়বে, তবে আমার দ্বারা যাওয়া সম্ভব নয়, তাই আমি যাচ্ছি না এলিফ্যান্ট ভিলেজ। আমি শুধু আম্বার ফোর্ট ঘুরে নেব। আজকে রাত্রে আমার ট্রেন আছে, আর রাত্রে ট্রেন দেখে আমি ফিরে যাব। আম্বার ফোর্টে এখনো এন্ট্রি করে গিয়েছি, কিন্তু আমি চিন্তা করছি এন্ট্রি ফি সামনে নেওয়া হয়। আর এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই কেল্লায় আসতে চাইলে বাইরে থেকে গাইডরা অ্যাপ্রোচ করবে যে স্যার গাইড নিয়ে নিন, গাইড নিয়ে নিন। গাইডের চার্জ আপনার নিয়ে নেবে 400 টাকা। তবে তাদের নিজেদের স্কুটি আছে। এই কেল্লার ভিতরে আপনি নিজের স্কুটি বা গাইডদের স্কুটি বা জিপে করেও ঘুরতে পারবেন। যদি জিপে করে যান, সেখানেও গাইড আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে, সাথে জিপ থাকবে। 650 টাকা মতন নেবে, এই রেটটাই শুনলাম। আর যদি আপনারা স্কুটিতে করে বা বাইকে করে যাচ্ছেন, তাহলে এখানে 400 টাকা নেবে। পেট্রোল খরচ টরচ তাদের শুধু 400 টাকা দিতে হবে। অনেকে বলে সপ্তম আশ্চর্যের পর যদি অষ্টম আশ্চর্য কিছু থাকে, তাহলে এই আম্বার ফোর্ট, কারণ এখানকার সৌন্দর্য। আমি এখন একটা জায়গায় এসেছি, এখানে সৌন্দর্য দেখুন। সামনে দেখুন পাহাড়, আর এখান থেকে ভিউটা কেমন দেখা যাচ্ছে, জাস্ট ওয়াও, ওয়াও, অসম ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন গাইস, অসাধারণ ভিউ রয়েছে।
আমার পিছনে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আম্বার ফোর্ট চড়াই করতে হবে। আর আম্বার ফোর্ট চড়াই করার সময় আপনারা দেখছেন যে এখানে কিছু মার্কেট বসেছে। আমার পিছনের দৃশ্যটা আপনারা দেখেছেন, কি সুন্দর দৃশ্য। এই যেতে যেতে মাঝখানে একটা জায়গা আমি থেমে গেছি, আর পিছনের দৃশ্যটা দেখুন। সেই দূরে পাহাড় রয়েছে, আর পাহাড়ের গায়ে রাস্তা বা চীনের প্রাচীরের মতন প্রাচীর রয়েছে, যেটা দিয়ে অন্য একটা কেল্লায় যাওয়া যায়। দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গা এই আম্বার ফোর্ট। আম্বার ফোর্টের আশেপাশে আরো অনেকগুলো ফোর্ট বা কেল্লা আছে, ঠিক আছে। কি সুন্দর জায়গা। আর আজকের দিনটাও দেখুন কতটা মনোরম দিন। দেখুন কি সুন্দর জায়গা। দেখি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এটাও কিন্তু একটা কেল্লা। যারা রাস্তার হকার হয়, সেই হকাররা এরকম মার্কেট বসিয়েছে, বিভিন্ন সামগ্রী, পণ্য সামগ্রী সাজিয়ে বসেছে। আর এখানে যেতে যেতে অনেকে কিনছে, আবার এই রাস্তা দিয়েই ফিরে আসতে হবে। তাই ঠিক আছে, উপরের দিকে ওঠা যাক। মার্কেটে কি কি জিনিস বিক্রি হয় দেখুন, বিভিন্ন হ্যান্ডিক্রাফট, তাছাড়া যদি ম্যাগনেট কেনেন, ছোট ছবি, সবগুলো এখানে ক্যাশে হয়, আর অনলাইনেও পেমেন্ট করতে পারবেন। দেখুন এই জিনিসগুলো এখানে বিক্রি হয়। তাই এগুলো দেখতে দেখতে আমি ওপরের দিকে উঠছি। শুধু এগুলো না, এগুলোর সাথে রাজস্থানি যে স্যান্ডেল আছে, এই রাজস্থানি স্যান্ডেলগুলো বিক্রি হয়, টুপি, এই ধরনের জিনিসগুলো বিক্রি হয়। অনেক সিঁড়ি চড়াই করতে হচ্ছে, ওই ওখান থেকে চড়াই করে করে আসলাম, তারপরে এই সিঁড়ি, আর তারপরে এই সিঁড়ি চড়াই করতে হবে, তারপরে সেই ওপরের দিকে যেতে হবে ফোর্টে। এখানে কতগুলো সিঁড়ি হবে জানি না, এইরকম সিঁড়ি হয়তো 500 খানার মতো সিঁড়ি হবে। আর ভেতরে জিপ চলছে, ভেতরে বাইক চলছে। কি করে ওরা কোন রাস্তা দিয়ে ঢুকলো জানি না। আমি তো সামনের দিক দিয়ে এন্ট্রি করেছি, তারা কোন দিক দিয়ে ঢোকে জানি না। আম্বার ফোর্টে যাওয়ার আরো একটা রাস্তা এখানে দেখুন, আমি দেখাচ্ছি মাঝ বরাবর। যেমন আমি এই আসলাম, তো ওইদিকে আমি হেঁটে হেঁটে ওই দিক থেকে আসলাম, আর ঠিক আমার পিছনে এদিক দিয়ে কিন্তু সিঁড়ি নেই, এদিক দিয়ে জিপ, বাইক এইগুলো আসে। তারপরে রাস্তা এই রকম দেখতে পারবেন, তারপর রাস্তা এইরকম, সিঁড়ি নেই, তাই জন্য এখানে জিপ আর বাইক আসতে পারে। তাই আগেকার দিনের রথ, পালকি এগুলোকে ওপরে ওঠানো হতো, তাই এই জন্য সিঁড়ি ছাড়া এরকম রাস্তা বানানো হয়েছে, যাতে এই রাস্তা দিয়ে সেগুলোকে ওপরে ওঠানো যায়। কারণ কেল্লাগুলো তো পাহাড়ের ওপরে। দেখুন সেই একটা কেল্লা পাহাড়ের ওপরে, আমার পিছনে একটা কেল্লা পাহাড়ের উপরে, আর আমি আরো ঘুরে গেলাম পিছনে, সেই কোন দিকে বলবো, হ্যাঁ সেই দূরে আরো একখানা কেল্লা আছে, সেই দূরে, ওটা হচ্ছে পাহাড়ের ওপরে। কিন্তু এই পাহাড়ের ওপরে যে কেল্লা রয়েছে, যারা রথ পালকি নিয়ে যায় তাদের নিশ্চয়ই কাল ঘাম ছুটে যায়, কারণ আমি এই পিঠে ব্যাগ নিয়ে আসতে আসতেই আমার অবস্থা কাহিল হয়ে গিয়েছে। আর যারা আসে এখানে পালকি নিয়ে বা নিয়ে, তাদের অবস্থা আরো খারাপ হয়ে যায়। আর আপনারা যেটা আমার পিছনে লেকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাওটা লেক। এই লেকের নাম হচ্ছে মাওটা। তাই প্রায় 500 সিঁড়ি আমি ভেঙে নিয়েছি, আর এখনো যেতে হবে, সেই রাস্তা দিয়ে যেতে হবে। তারপর বাঁদিকে গিয়ে ওখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে। দূরে দেখতে পাচ্ছেন পাহাড়, আমি নিচে থেকে দেখিয়েছিলাম এই পাহাড়, এখন তার তো মাঝামাঝি চলে এসেছি। আর এখানেই সিঁড়ি দেখুন, এই পাহাড়ের সিঁড়ি কতগুলো। তাই আম্বার ফোর্টে আসতেও প্রায় 500 খানা সিঁড়ি ভাঙতে হলো, আর তারপরে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে যেতে হবে। আর এখন হয়তো আমি আম্বার ফোর্টে এন্টার করে নিয়েছি। এই দেখুন আমার পিছনে আম্বার ফোর্ট, এই দরজা দিয়ে এন্টার করলাম। দরজাগুলো দেখতে পাচ্ছেন কেমন মোটা কাঠের দরজা। আরো কাছ থেকে দেখাই, দেখুন কাঠের মোটা দরজা, আর সেই যুগের দরজা, সে আদিকালের দরজা। এই দরজা দিয়েই ফোর্টগুলোকে আগে প্রোটেক্ট করা হতো। আর এই আম্বার ফোর্টে ঢোকার পরে এই রকম একটা গ্রাউন্ড আছে, দেখুন ঢুকেই এখানে দেখুন ক্যানন, এদিকে একটা ক্যানন, এদিকে একটা ক্যানন, জিপ, গাড়ি টাড়ি সব ওখানে পার্কিং করতে পারছে। অনেকে এখানে ব্যবসা চালাচ্ছে অনেক রকম ভাবে।
যে ফটোশ্যুট করতে চান বা কি করতে চান। পিছনে যে গেট দিয়ে ঢুকলাম ওটাকে সুরজপোল বা সানগেট বলে। তাছাড়া আমার পিছনে কিছু কিছু ছোট ছোট ঘর দেখতে পাচ্ছেন, এগুলো হবে রাজাদের যারা সেবা কাজ করতো সেই কর্মচারীদের ঘর হবে। আর সেখানটা দেখুন আম্বার ফোর্টে যাওয়ার পরে সেই ওখানটা ওটা হয়তো রাজদরবার। আর ভেতরে এন্ট্রি প্রবেশ করার জন্য সামনে হচ্ছে প্রবেশ গেট, কিন্তু ওইখানে দেখতে পাচ্ছেন সোজা টিকিট কাউন্টার আছে, টিকিট নিয়ে তারপর ভেতরে প্রবেশ করতে পারেন। এই টিকিট মূল্য হচ্ছে 200 টাকা। আমের ফোর্ট বা আম্বার ফোর্ট রাজস্থানের জয়পুর শহর থেকে 11 কিলোমিটার দূরে আমেরে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ, যা 16শো শতাব্দীতে রাজা মান সিং লাল ও সাদা বেলে পাথর দিয়ে নির্মাণ করেছিলেন। এটা বলা যেতে পারে এই দুর্গ বা ফোর্ট একটি রাজপুত আর মোগল স্থাপত্যের একটি মিশ্রণ বা নিদর্শন। এটি মাওটা হ্রদের ধারে পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যার প্রধান আকর্ষণ হলো এটির ভিতরে শীষমহল, গণেশ পোল, দেওয়ানি আম, দেওয়ানি খাস, আর সব থেকে গুরুত্বপূর্ণ সুড়ঙ্গের জন্য বিখ্যাত। এই আম্বার ফোর্টের ভিতরে পাহাড়ে অনেক গোপন সুড়ঙ্গ আছে। যতক্ষণ না এই আম্বার ফোর্ট থেকে জয়পুরের রাজধানী স্থানান্তরিত করা হয় সেই পর্যন্ত 28খানা রাজার বাসস্থান ছিল এই দুর্গ। তাই যেখানে টিকিট উইন্ডো আছে ওটাকে জাস্ট ক্রস করে আপনারা এদিকে আসবেন, আর এদিকে এসে দেখতে পারবেন যে জায়গার যে ফোর্ট আছে, জায়গার ফোর্টটাকে দেখতে পাবেন। দেখুন আমার পিছনে টিকিট কাউন্টার, আর আমি ঘুরছি, আর এ দেখুন পাহাড়ের ওখানে জায়গার ফোর্ট। যা হোক ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। ওই দেখুন ওটা জায়গার ফোর্ট পাহাড়ের ওপরে রয়েছে, জুম করে যতটা আসছে এ দেখুন জায়গার ফোর্ট। আর নিচে দেখতে পাচ্ছেন টাউন বা শহর, এই যে জায়গার ফোর্ট। পিছনে জায়গার ফোর্ট দেখা যাচ্ছে। আর এখান থেকে দেখা যাচ্ছে সব শহর। বাইক জিপ এই রাস্তা দিয়ে আসে, পিছনের রাস্তা দিয়ে। এখন আমি টিকিট কাউন্টারে লাইন দিয়েছি, আর টিকিটের মূল্য আপনারা দেখতে পাচ্ছেন। ইন্ডিয়ান ট্যুরিস্ট জন্য 202 টাকা, ইন্ডিয়ান স্টুডেন্ট জন্য 52 রুপিস, আর যারা বাইরে থেকে আসবে সেই ট্যুরিস্টের জন্য বেশি টাকা। টাকার সাথে সাথে ডলার এগুলো দিয়ে দিয়েছে। আমি টিকিট পেয়ে গিয়েছি, টিকিট মূল্য নিল 202 টাকা। তাই ইন্ডিয়ানদের জন্য 202 টাকা, কিন্তু স্টুডেন্টের জন্য 52, আর বাইরে যদি বিদেশি কোনো পর্যটক আসে তাদের জন্য 1000 টাকা। আর তারপরে টিকিট কাটার পরে এই যে সামনে সবাই যাচ্ছে। যদি সিঁড়ি থেকে উঠতে পারেন তাহলে ভালো, বাঁদিকে সিঁড়ি আছে, আর যদি হেঁটে হেঁটে ওপরে যেতে পারেন তাহলে ভালো, এদিকে রয়েছে। তাহলে যাওয়া যাক। তাই যদি ওপরে আপনারা যাচ্ছেন এই দিক দিয়ে তাহলে মন্দির আছে, আর প্যালেসে যাওয়ার জন্যই এই র্যাম্প থেকে উঠে ডান দিক দিয়ে যাওয়া যায়। তাই মন্দিরটা ওদিকে আমি যাচ্ছি না, আর বাঁ দিকে এদিক দিয়ে প্যালেস যাওয়া যায়। ওপরে আসলাম, আর তারপরে পিছনে এদিক দিয়েও প্যালেস যাওয়া যায়, আর এদিক দিয়ে তো আসলাম, আর এদিক দিয়ে যাওয়া যায় ওই জায়গাটায়। দেখুন এদিক দিয়ে যাওয়া যাবে ওই জায়গাটায়। তাহলে প্রথমে ওই জায়গাটায় যাই, তারপর নয় প্যালেস যাব। এটা কোনো স্মারক না, এটা হয়তো রেস্টুরেন্ট, নাম 1135 AD। এটা রয়্যাল এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট। আপনারা যদি সিঁড়ি না চড়তে পারেন তাহলে র্যাম্প থেকেও এইভাবে ওপরে উঠতে পারবেন, র্যাম্প থেকেও ওপরে ওঠা যাবে। আর সামনে সিকিউরিটি চেক হবে। হ্যাঁ, এটাই দেওয়ানি আম। তাই দেখুন এখানে রাজারা সমস্ত কিছু জিনিস শোনেন, কর্ণাধার করেন, সিদ্ধান্ত এখান থেকে নেওয়া হয়। আর এই সামনেরটা হচ্ছে মেন প্যালেস। তাহলে মেন প্যালেসে এন্টার করা যাক। তাই গাইডরা অনেক কিছুই বলবে, ঠিক আছে, বিশদ জানার জন্য অবশ্যই গাইড দরকার আছে। গাইডরা অনেক কিছুই বলে যে দিনের বেলা তারা কিভাবে দেখতে পারবেন। এখানে তো তখনকার দিনে ইলেকট্রিসিটি ছিল না, তাহলে তারা কিভাবে আলো জ্বালাতো, কিভাবে পড়াশোনা করতো, কিভাবে কাজবাজ করতো, ঠিক আছে, সূর্যের আলোকে কিভাবে ব্যবহার করতো, কিভাবে ওরা ক্যালেন্ডারের
মানে দিন সময় ওরা নির্ণয় করতো, অনেক কিছু গাইড বোঝাবে, যেটা একা একা আপনার বোঝা সম্ভব নয়। কিন্তু আমি গাইড নিইনি, গাইড আপনারা নিতে পারেন 400 টাকা। 400 টাকা এখানে গাইড, আর সরকারি গাইড, এদের নিজস্ব মানে আইডেন্টি কার্ড আছে। এটা কি জায়গায় আসলাম, এখানে লেখা রয়েছে যে, এখানে কিছু লেখা নেই এটাই কোথায় আসলাম, কিন্তু ওপরে দেখতে পাচ্ছেন ছোট ছোট উইন্ডো রয়েছে, ছোট ছোট জানলা রয়েছে, তাহলে ওপরে কেউ থাকে। এদিকে সামনে আপনাদের দেখাবো, এটা হচ্ছে হামাম। হামাম যেখানে তুর্কি স্নান করা হয়, ঠিক আছে, হামাম। তাই এরকম একটা জায়গায় দেখুন জল আসতো, আর দুখানা গর্ত দেখতে পাচ্ছেন ঠান্ডা জল আর গরম জলের জন্য। গরম জল আর ঠান্ডা জলের সংমিশ্রণে এখানে জল আসতো, আর তুর্কিশ বাথ, খুব সুন্দর সিস্টেম। আর আমার পিছনে জানলা দেখেন, এই জানলায় দাঁড়িয়ে একটা সুন্দর ঠান্ডা হাওয়া রাজা মহারাজারা বা রানীরা পেত, মানে স্নান করার পর একটা সুন্দর আমেজ এখানে বজায় থাকতো। আর একটা সিঁড়ি, এখান দিয়ে উঠে যাচ্ছি, দেখা যায় এখানে কি সাদা বেলে পাথর, লাল বেলে পাথর শুনেছি, সাদা বেলে পাথরে এই জায়গা দিয়ে উঠে যাচ্ছি। আর ও বাবা, ওদিকে আরও ওঠার জায়গা আছে, কিন্তু এখানে আবার কি রয়েছে গিয়ে দেখা যাক। তো চলে আসলাম অন্য একটা জায়গায়। এটাই কি তাহলে শীষ মহল? এটাকেই শীষ মহল বলা হয়। এর আউটসাইড ভিউজ দেখুন, ওয়াও অসম। মীরা প্যালেস দেখুন, মীরা প্যালেস বা শীষ মহল, যাকে বলা হয় শীষ মহল। তাই এই যে আর্কিটেকচারগুলো দেখতে পাচ্ছেন বা এই স্থাপত্যর নিদর্শন, এটা রাজপুত আর মুঘল স্থাপত্যের একসাথে নিদর্শন। কারণ সেই সময়কার রাজপুত বংশের মহিলাদের সাথে বা রাজকন্যাদের সাথে মুঘল বাদশাহ বা তাদের রাজপুত্রদের বিবাহ হতো, ঠিক আছে। এটা হচ্ছে সেই শীষ মহল, দেখতে পারেন। এখানে একটা পরীক্ষা রয়েছে, তাই আরও ভেতরে যাওয়া যাবে না, কিন্তু বাইরে দিয়ে দেখতে পাচ্ছেন এই জায়গা। আর সামনে রয়েছে একটা খুব সুন্দর ঝর্ণা, ওইদিকে লেখা রয়েছে এক্সিট। এটা হচ্ছে মানসিং প্যালেস, মানসিং প্যালেসের এক্সিট ওখানে রয়েছে। কিন্তু আমি ওই দিকটা আর ওই দিকটা ছাদেও একটু ঘুরে আসব, আর তারপরে এক্সিট করব। আর এটা দেখুন দেওয়ানি খাস, তো এটা দেওয়ানি খাস। আমার পিছনে গিয়ে এদিক দিয়ে এন্ট্রি আছে, চলুন। তাই দেখেছেন ভেতরটা পুরো সাদা বেলে পাথরের কাজ, সাদা বেলে পাথরের কাজ। আর এখানে একটা দরজা আছে, তালা বন্ধ, জানি না কি আছে ভেতর দিয়ে। কিন্তু এই যে গার্ডেন আছে, আমি এই জানলা দিয়ে যে গার্ডেন দেখতে পাচ্ছি, এই গার্ডেনটার কিন্তু সুন্দর ছবি নেওয়া যায়। যা হোক, দেখাচ্ছি আপনাদেরকে। ফোনের মধ্যে কতটা দেখানো সম্ভব আমি জানি না, তাও চেষ্টা করছি। দেখেছেন এর ভিতর থেকে কিভাবে গার্ডেনের ভিউ নেওয়া যায়, এ দেখুন। পেট তো ভর্তি হয়ে গেছে, আর ভোজন লাগবে না, কিন্তু তাও আমি চলে এসেছি ভোজনশালা বা ডাইনিং হল। ডাইনিং না, আমার লাঞ্চ করা শেষ হয়ে গিয়েছে। আজকের আমি রাজস্থানি খাবার খেয়েছি, রাজস্থানি থালি, যেমন থাকে সব জায়গায়, তাই উত্তর পশ্চিমে সব এরকমই থাকে। দেওয়ানি খাস, সুখ মন্দির। তা আমার পিছনে যে সীসা মহল এগুলো দেখতে পাচ্ছেন, ওখানে দুখানা রানী থাকতো। আর এদিকে আরও ঘোরাবো, এইদিকে জেনারেল থাকতো। জেনারেল মানে যে যুদ্ধ পরিচালনা করতো, যাকে আমরা সেনাপতি বলি, ওই জায়গা থাকতো। আর এই জায়গা রাজার রানীরা থাকতো। এটা হচ্ছে রথ, এই রথে করে রাজাকে রানীকে ওপরে নিয়ে আসা হতো। রথ না, কিন্তু মানুষ টানা রথ। আর নিচে দেখবেন যে চাকা আছে, আর এই হ্যান্ডেলগুলো ধরে ধরে টানে। আর এটা হচ্ছে আসন। তাই আমার পিছনে গার্ডেন, আর গার্ডেনের পিছনে হচ্ছে শীষমহল। শীষমহলের যে প্যাটার্ন আছে, ঠিক ওইটার কপি করে এই দরজায় বসানো আছে, দেখাচ্ছি। ঠিক আমার সামনেই আছে, এই হলো সেই দরজা, যেখানে শীষমহলের সমস্ত কিছু কপি করে এই দরজায় দেয়া হয়েছে। যতটা আছে, যতটা উঠে গেছে।
দেখানোর চেষ্টা করছি। পিছনে দেখতে পাচ্ছেন সেই ঝর্ণা আছে। আরও একটা জিনিস দেখায়, এটা ইন্টারেস্টিং জিনিস। সেই দেখুন, এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নালা না, এখানে থেকে স্নানের জল আসে। আর এইটা কিন্তু যেখান দিয়ে জলগুলো নিচে পড়ছে এটা কিন্তু জানালা, আর জানালা দিয়ে হাওয়া আসে, আর জল যখন পড়ে জল ঠান্ডা হয়ে যায়। আর এই জায়গা দিয়ে জল আসে, আর এর ভিতর দিয়ে আসে সুন্দরভাবে। এখানে কাঁচ পেতে দিয়েছে তাহলে এদিক থেকে ওদিক যাওয়ার জন্য। আর তারপরে এখান দিয়ে জল দেখুন সেখান দিয়ে নেমে যায়, আর তারপরে সেই জায়গায় চলে যায় যেখানে রানীরা স্নান করতে পারে। তাই জল এখান দিয়ে আসে। কেন এরকম নালার মতন করে দিয়েছে? অনেক রানীরা আছে যারা মাঝে মাঝে তাদের মাথা গরম হয়ে যায়, জানি না কী জন্য গরম হয়ে যায়, আমি যেটা শুনলাম, তখন ওরা ঠান্ডা জলে পা দোলায়। যখন ঠান্ডা জলে তারা পা দোলায়, যখন ঠান্ডা জলে পা দোলাতে তাদের পা ঠান্ডা হয়ে যায়, নাকি মাথাও ঠান্ডা হয়ে যায়। আর মাথাও ঠান্ডা হয়ে গেলে তাদের রাগও ঠান্ডা হয়ে যায়। তাই জন্য ওরা বেশি রেগে যায় না। তো এই জন্য এই জল এভাবে নিয়ে আসা হয়েছে খুব বুদ্ধি করে। এই যে লেক আছে, লেকের জল বিশুদ্ধিকরণের মাধ্যমে ওখান দিয়ে নিয়ে আসা হয়েছে। আর এখান দিয়ে ঠান্ডা জল প্রবাহিত হয় যাতে গরমকালে রাজাদের না কষ্ট হয়, কারণ জানে রাজস্থান কত গরম জায়গা, গরম এরিয়া। আবার আমি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, আর এটা কোথায় যায় কে জানে, হয়তো ছাদের দিকে যায়। ঠিক আছে, ছাদের দিকে ওঠা যাক। টাকা দিয়ে যখন টিকিট কেটেছি তখন 100% উসুল করেই নেব। যাওয়া যাক। ওই দিকে তো বন্ধ, তার মানে এই দিক দিয়েই যাওয়া যাক। তাই এই দেখুন ছাদে আমি আসলাম। এটাকে বলা হয় ডোম, আর এটাকে বলে ওয়াচ টাওয়ার বা ডোম। আর এখন আপনাদের একটা অদ্ভুত জিনিস দেখাবো, যেটা আমার পিছনে আছে। অনেক লোকেরা আছে তাই জন্য দেখাতে পারছি না। এই যে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এখান দিয়ে দেখুন, হ্যাঁ এখান দিয়ে দেখুন ঠিক পিছনে, হ্যাঁ ঠিক এখানে আর একটা টাওয়ার আছে, এটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বলিউডের মুভি, যদি দেখেন যোধা আকবর এই মুভির শুটিং কিন্তু এখান থেকেই হয়েছে। কিছুটা সিমিলার মনে হচ্ছে না? দাঁড়ান ক্যামেরাটা ঘুরিয়ে দেখায়, আরও সিমিলার মনে হবে। দেখুন, তাহলে সবই যখন দেখাচ্ছি এই জানলা দিয়েও দেখাবো না কেন? এই জানলা দিয়েও দেখুন ভিউটা কিছু এরকম। মুঘল সৈন্যদের যেমনি ডোম বা ওয়াচ টাওয়ার রয়েছে পিছনে, যেমনি ডোম বা ওয়াচ টাওয়ার, এগুলো ছোট ছোট জানালা। এখানে বসে বসেও ওয়াচিং করা হতো, বা এখানে বসে বসে তীর ধনুক চালানো হতো, বর্ষা চালানো হতো, যদি আপৎকালীন কোনো বিষয় থাকে। তাই এরকম আরও একটা ডোমে আমরা এসে গেলাম। এই ডোমের ভেতরে যাওয়া যাক। ভালোই হলো, এই জায়গাটা খালি আছে। দেখুন, যোধা আকবরের যে শুটিং হয়েছিল না, ওই শুটিংটা কিন্তু এই আম্বার ফোর্ট থেকে, এই জায়গা থেকেই হয়েছিল। ঠিক এই জায়গা থেকে, এই ডোম থেকে ওই ডোমে এরকম দেখানো হয়েছিল একটা শুটিংয়ে, ভালোভাবে লক্ষ্য করবেন। আর দেখুন ওই দূরে জয়গড় ফোর্ট, আর এখানে আমির যে সিটি, আমির যে শহর, এখানের লোকেরা থাকে। আর এই যে জয়গড় ফোর্ট, হয়তো সম্ভবত জয়গড় ফোর্টের পাশে আরও একটা ফোর্ট আছে যেটাকে মানগড় ফোর্টও বলা হয়, ঠিক পাশাপাশি আছে। আপনারা যদি আম্বার ফোর্টের পাশাপাশি জয়গড় ফোর্টেও আসতে চান তাহলে এখানেও আসতে পারেন পাশাপাশি, কিন্তু আমার মতন যুবক হলে খুব ভালো, মানে অনেক চড়াই করতে হবে, অনেক ওপরে উঠতে হবে। আম্বার ফোর্টে উঠতেই তাই আমার দম লেগে গেছিলো, কারণ কোনো দিনও তো ওঠা হয় না, এই তো 9 মাসে 6 মাসে হয়। তাই এখান থেকে গিয়ে যদি আপনি আর একখানা কেল্লায় ওর ওপরে ওঠেন, চড়াই করেন, তাহলে আপনাদের যথেষ্ট শক্তির প্রয়োজন আছে। আসবেন জয়পুরে, এই জায়গাটা খুব ভালো জায়গা। বলতে গেলে মেন অ্যাট্রাকশন এই আম্বার ফোর্ট, এর পাশে জয়গড় ফোর্ট, এইগুলোকে আগে ঘুরে নেবেন, তারপর যাওয়ার সময় জলমহল দেখে চলে যাবেন। তাই ওখান দিয়ে লেক আর রোড এগুলো দেখা যাচ্ছে, আর একটা গার্ডেন আছে সেটাও দেখা যাচ্ছে। আমি ব্যাক ক্যামেরায় আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন পাহাড়, রোড, আর সেখানে রয়েছে একখানা গার্ডেন।
গার্ডেনে যাওয়ার রাস্তাটা এদিকে রয়েছে। আমি এখন ওখানে যাইনি, যাব কি না ভাবছি, কারণ এত এখানে হাঁটতে হচ্ছে। দেখুন ওই রাস্তা দিয়ে এসেছিলাম, আর ওই পাহাড়ের ওপরে একটা ফোর্ট রয়েছে, ওই যে চড়াই করতে হয়। আর এখানে হচ্ছে গার্ডেন, আর নিচে এইরকম কিছু একটা রয়েছে দেখুন। আপনাদের এখন একটা মজার ব্যাপার দেখাবো, তারপরে এই আম্বার ফোর্ট এটা শেষ করব। দেখুন ক্যামেরাটা ঘোরাচ্ছি, তাই এদিকে দেখুন এইটা, আর এই দরজার এদিকে এইরকম আর্কিটেকচার, আর ওই দিকেও সেম আছে দেওয়ালের ওই পারে। কেন এভাবে বানানো হয়েছে, এখানে যদি দেখবেন বেসিক্যালি 12খানা মতন অ্যাপার্টমেন্ট আছে। ধরুন তখনকার দিনে রাজারা কিরকম করতো, তখনকার দিনে রাজারা অনেক বিয়ে করতো, বহু বিবাহ হতো, মানে একটা রাজার 2 3 বা তার বেশি 5 10 মহারানী থাকতো। এই ধরুন কোনো রাজার 10খানা মহারানী আছে, তো 10খানা মহারানীর জন্য এখানে খুব ভালো, মহারানীদের জন্য পুরো রাজকীয় প্যালেস এখানে ছিল। এখানে 12খানা অ্যাপার্টমেন্ট আছে, আর 12খানা অ্যাপার্টমেন্টে ওই রানীদেরকে রাখা হতো। আর এখানকার যে রাস্তা আছে, এখানকার রাস্তা কিন্তু যাওয়া আসা খুবই সহজ না। এই বিল্ডিংটাকে যেমনভাবে দেখছেন, আমিও ঘুরতে ঘুরতে অনেক সময় হতবুদ্ধি হয়ে গিয়েছি। কিন্তু এখানে যেগুলো রয়েছে, ভুলভুলাইয়া আপনি শুনেছেন, এখানে প্রায় ভুলভুলিয়ার মতন রাস্তা রয়েছে। আর যে রাস্তার মানে আইডিয়া বা বোঝার ক্ষমতা একমাত্র আর্কিটেক্ট ছিল বা ইঞ্জিনিয়ারের ছিল, আর এই আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার রাজাকে এই ব্যাপারে এক্সপ্লেন করতো। তো এখানকার রাজা কিন্তু জানতো এই ভুলভুলাইয়ার রাস্তা কোন দিকে। তাই কোনো রানীর সাথে যদি তার দেখা করতে হতো, ঠিক আছে, কারণ কোনো সব রানীকে তো একসাথে রাখা হতো না, তখনকার দিনে রানীরা একসাথে থাকলে ঝগড়া করতো। তাই এই ঝগড়াটা এড়ানোর জন্য সবাইকে আলাদা আলাদা অ্যাপার্টমেন্টে রাখা হতো। আর রানীরা একটা ঘর থেকে যখন রাজা যখন কোনো রানীর সঙ্গে দেখা করতে হবে, যখন কোনো রানীর কাছে যাচ্ছে, তখন যে রাস্তা ব্যবহার করতো অন্য রানীরাও জানতো না। তাই কোনো রানী এটাও জানতো না যে রাজা কোন রানীর সাথে দেখা করতে কখন আসবে। তো এরকম একটা মজাদার ব্যাপার ছিল। তাহলে ভাবা যায় যে এই রকম সময় এরকম যে প্ল্যান করা হচ্ছে, এরকম প্ল্যানের ব্যাপারে চিন্তা করা যায় না, মানে আমাদের মাথায় আসলেও সেই জিনিসটা হতবাক হয়ে হারিয়ে যায়। কিন্তু এখানে এদের মাথায় কিভাবে এই আসলো যে 10খানা ট্রেন যদি মানে চলে একই রেল লাইনের ওপর, কিভাবে তাদের ম্যানেজ করতে হবে সে ইঞ্জিনিয়ার বা ইন্ডিয়ান রেলওয়েজ এইসব জানবে। কিন্তু এখানে তখনকার দিনে প্ল্যান করে রাজা 10জন রানীকে এমনভাবে রাখতো যে 10জন রানী একে অপরের মুখ দেখতে পারতো না, তো ঝগড়া হওয়া তো দূরের কথা। আর যখন রাজা কাউর ঘরে যেত তখন অন্য রানীও কোনো কিছু টের পেত না। কি চৌকস প্ল্যান ছিল সেই সময়, ভাবতেও অবাক লাগে। এই হচ্ছে রানীদের প্যালেস, আমি দেখাবো 360 ডিগ্রিতে। দেখুন রাজার প্যালেসের সাথে সমস্ত কিছুই কানেক্ট থাকতো। তাই এইটা হচ্ছে মেন রাজার প্যালেস বা রাজার বিল্ডিং, আর এইগুলো হচ্ছে রানীদের প্যালেস। আর এই রাস্তা, ভেতরের রাস্তা আপনাদের দেখাও কি করে, অনেক দরজা বন্ধ ভুলভুলাইয়ের মতন আছে, কিন্তু রাজাই একমাত্র জানতো কোন রাস্তা দিয়ে কোথায় যাওয়া যাবে। তাই দেখতে পাচ্ছেন 360 ডিগ্রি, এ দেখুন এখানে 360 ডিগ্রিতে দেখুন। তো এই জায়গায় রানীরা থাকতো, এখানে রানীদের সাথে সহচরীরাও থাকতো। আর এই জায়গাকে বলা হয় জেনানি দেউরি বা লেডিস অ্যাপার্টমেন্ট। দেখুন জেনানি দেউরি বা লেডিস অ্যাপার্টমেন্ট বলা হতো। তাই আমার পিছনে দেখতে পাচ্ছেন কড়া, এরকম একটা বড় কড়াইতেই রাজপুতদের রান্না হতো। দেখুন কড়াইটা কি বড়, তার সাইজ দেখুন। এরকম একটা কড়াইতে রাজপুতদের সব রান্না বান্না হতো। এখানে প্রায় 500 জনের রান্না একসাথে হবে, খিচুড়ি করুক আর যাই কিছু করুক, 500 জনের রান্না একসাথে হবে। আর একটা জিনিস দেখাই, এটা দেখুন টানেল বা সুড়ঙ্গ। তাই এই আম্বার ফোর্টের রাজারা যে সুড়ঙ্গ করে রেখেছিল, এই সুড়ঙ্গের রাস্তা এদিকে আছে। তাই আমি সুড়ঙ্গের ভেতরে যাচ্ছি কিন্তু প্রবেশ করব না, আমি দেখাই। এই যে রয়েছে এই পিছনে, এই নিচে নেমে যাচ্ছে সুড়ঙ্গের রাস্তা। এটা পাহাড়ের কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়েছে আমি জানি না, তাই এখানে নেমে রিস্ক নেব না বা সেখানে যাব না, আবার ফিরে আসা কষ্টকর হয়ে যাবে।
তাই এই সুড়ঙ্গ। That tunnel 40 feet more down, then comes very big platform. Right. Then that tunnel start Okay. underground in mountain area. Now government planning from the down one battery car will start. Okay. So directly You can can go go, to go see the fit. fort. Oh, right. You know? Yeah. I think if you will come by the battery car, can go inside. That's very clever, yeah. তাই এখানে রাত্রিবেলা লাইট শো আর সাউন্ড শো হয়। শুধু এখানে কেন, সমস্ত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোতে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোতে রাত্রিবেলা লাইট শো আর সাউন্ড শো হয়। এর টিকিটের মূল্য আলাদা হয় আর এটা অন্যরকম হয়, কিন্তু আমি কখনো ভিড় হতে দেখিনি। কারণ হুমায়ুন টুম্ব বলুন বা ভিক্টোরিয়া বলুন বা আলিপুর বলুন, রাত্রিবেলা কেউ আসে না, টিকিটের মূল্য বেশি থাকে আর বিশেষ কিছু থাকে না। তার চেয়ে সকালবেলা এইসব জায়গাগুলো ভিজিট করে গেলে ভালো। আম্বার ফোর্টে ভিজিট করার সব থেকে ভালো মাস হচ্ছে আপনারা যদি নভেম্বর মাস থেকে মার্চ মাসের মধ্যে আসেন আর সকালবেলা ভিজিট করেন, খুব ভালো। সকাল 9টার সময় আম্বার ফোর্ট খুলে যায়, 5টার সময় বন্ধ হয়ে যায়। অনেক বড় জায়গা, ঘুরতে আপনার প্রায় 3 ঘন্টা তো লেগেই যাবে। তাই সকালবেলা আসলে এই জায়গাটা সব থেকে ভালো। এই জায়গাটা ঘুরে নেবেন। আর গায়ে যদি জোর আছে, অনেক শক্তি আছে, তাহলে পাশে জয়গড় দুর্গ ঘুরে নেবেন আর তারপর বাকি জয়পুর ঘুরবেন, হাওয়া মহল, জলমহল, এগুলোকে ঘুরতে পারেন। আমি এখন বসে আছি 12308। এটা হলো যোধপুর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস আর আমার কোচ নাম্বার S2 আর আমার সিট নাম্বার হলো 78। আর এটা হচ্ছে আপার, আপনারা দেখতেই পাচ্ছেন আপার, উপরে ফ্যানগুলো রয়েছে। তো যাত্রাপথে এই ট্রেনটি 22খানা হল্ট বা 22খানা স্টেশন জাংশনে দাঁড়াবে। আর গতকাল এই ট্রেনটার ডিপারচার টাইম যোধপুর থেকে ছিল প্রায় 12টার সময়। আর আমি জয়পুর স্টেশনে অপেক্ষা করছিলাম। আর আমি 4:30টার সময় এই ট্রেনটায় উঠি। রাত্রির ছিল তাই আমি উঠে ঘুমিয়ে পড়ি, এই সকালে জাস্ট উঠলাম। আর এখন সময় প্রায় সকাল 10টা, কিন্তু আগামীকাল এটা ভোরবেলা 5টার সময় এই ট্রেন হাওড়ায় পৌঁছাবে। আর যেমন আমি বলেছিলাম, এই ট্রেন যখনই উত্তরপ্রদেশ আর বিহারে চলে যায় তখন এই ট্রেন জেনারেল মতন হয়ে যায়। আর এতে লোক উঠতেই থাকে, সব রাস্তা আটকে, পথ আটকে বসে থাকে। মাঝে মাঝে বুঝতে পারি না রিজার্ভেশন করার কি মানে। তাই আমার ট্রেন 12308 যোধপুর হাওড়া এক্সপ্রেস এক্ষুনি হাওড়া স্টেশনে এসে পৌঁছালো। আর এখন সময় 6টা 25। ট্রেন আসার কথা ছিল 4টে 55, কিন্তু 6টা 25-এ পৌঁছালো। 1.5 ঘন্টা ট্রেন লেট হলো। 8 ঘন্টা লেট হলো তো হাওড়া স্টেশনে আসার আগেই। তাই যাই হোক, এখানে আমার যে সিরিজ বা পর্ব, গুজরাট আর রাজস্থানের পর্ব এখানেই শেষ হলো। এটা আমার দ্বিতীয় যাত্রা ছিল, কিন্তু এখনো অ্যাডভেঞ্চারের কথা এখনো আমার মনের মধ্যে রয়েছে। আর এখনো উত্তেজনা মনের মধ্যে জাগছে, সেই রোমাঞ্চ আমার মনের মধ্যে জাগছে, কারণ নতুন একটা সিরিজ আর নতুন একটা পর্ব আবার শুরু হবে। তাই এই নতুন সিরিজ আর নতুন পর্ব কোথায় শুরু হবে এটা জানার জন্য অবশ্যই আপনারা সাথে থাকবেন, অবশ্যই আপনারা পাশে থাকবেন। নিশ্চয়ই শীঘ্রই জানতে পারবেন। আমি জানি কোথায় আমি এরপরে যাচ্ছি, আমার যাত্রা এরপরে কোথায়। আর যারা এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারাও সাবস্ক্রাইব করে, বাজেট ব্যাকপ্যাকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পাশে থাকবেন। তাহলে এই নতুন নতুন অ্যাডভেঞ্চার এই ভিডিও দেখতে পারবেন আর মজা হবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে, আগামী কোনো নতুন সিরিজ বা পর্বে। আর ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।